হতে পারো তোমার অতি নৈশত্য, হতে পারো তুমি লক্ষ্যবতী জমিদারের গৃহিণী, কিন্তু মায়ের কাছে সন্তান থেকে জিনিস তুমি তা বুঝবে না। তুমি তা মায়ের পেটের বোন, অথচ বুঝল নাই বন্ধা নারীর মর্ম জ্বালা। কি হবে, কি হবে আমার এই অতুল ঐশ্বর্য দিয়ে, কি হবে রত্ন-অলংকারের বোঝা বয়ে? যে নারী একটিবার তার কানে শুনতে পেল না মধুমাখা মনা, যে হতভাগিনী বক্ষে ধারণ করতে পারল না একটা সন্তান, এই পৃথিবীতে তার বেঁচে থেকে কি লাভ? ছেলে চেয়েছিলে, হ্যাঁ, কিন্তু সাবু কথাটা বলা বোধ হয় তোমার উচিত হয়নি। কিন্তু এরা আমাদের আত্মীয়, দুদিনের জন্য আমরা এখানে বেড়াতে এসেছি। ওদের আত্মসম্মানে আঘাত লাগে এমন কথা বলা আমাদের উচিত নয়। আমি বুঝতে পারছি না, এতে মানে আমি তো বুঝতে পারছি না এতে অসম্মানের কি আছে, আমি তো বুঝে উঠতে পারছি না। সাবিত্রীর তো অনেকগুলো ছেলে মেয়ে, পেট ভরে তাদের খেতে দিতে পারছে না, তাই বলছিলাম ওর কোলের বাচ্চাটাকে। কিন্তু সূর্য, তাও আমি এমনি চাইনি, বলেছি আমি ওদের অনেক টাকা দেবো। ওদের সংসারের যা অবস্থা দেখছি তাতে না খেতে পেয়ে বাচ্চাগুলো হয়তো মরেই যাবে, তাই বলছিলাম। আমি বুঝি সত্য, আমি বুঝি, কিন্তু ওদের বাচ্চা যদি ওরা শিক্ষায় না চায় তাহলে কি আর করা যাবে বলো? একটা বাচ্চার জন্য নিষ্ঠুর বিধাতার কাছে আমি কত মাথা তুলেছি, ডাক্তার বাকিও আমি বাদ দেয়নি, কিন্তু এখন আমি বিধাতা। এই ভক্তার মাঝে যে কি জ্বালা, তুমি তা বুঝবে না গো, তুমি তা বুঝবে না। সে জ্বালা একমাত্র মেয়েরা ছাড়া কেউ বোঝে না। সন্তান না থাকার যে কি মর্ম জ্বালা, একমাত্র মেয়েরাই তা বুঝতে পারে গো। তোমার ভারী ঘন্টা করে ভেঙে পড়েছে, সারবে না। আরে কি যে অনেক বড়টা, ঠিক নেই। আরে কত ভাঙবে, আরে ভাঙুক, কত বড় মোল রাজ্য আর হয়ে গেল। এই ঠেকাতে পারলে তার আমি তোমাকে 10,000 টাকা দিচ্ছি, এই টাকা
দিয়ে তুমি এই বাড়ি ঘরটা সারিয়ে নাও। বললেন বর্ষা আমি বড় আজকাল না আর ওই সাবিত্রীরা খালি কানের কাছে খেলোর খেলোর একটা আমি তোমাকে দেবো আরে ওই সারা শুনবে না আরে আর মা কত বড় মুখ নয় আর কত বড় কথা ও বেটা জানে না এই শান্তি চৌধুরীর পয়সায় একদিন ওই রাস্তা শিয়াল কুকুরেও মাল খেয়েছে। তোমাকে দেবো কাছে তবে একটা সত্যি সত্য। হ্যাঁ সত্য। আরে বলুন না বর্ণা। তুমি তো জানো কান্তি আমরা নিঃসন্তান। আরে বেশ আছে মা, একেবারে বেশ আছে। আরে ছেলে মেয়ে আরে ভুল না হতে একেবারে তোমার বোনের বাচ্চাটাকে আমাদের দেবে কান্তি, যত টাকা লাগে আরে সব করে দিয়ে যান। হিসেবটা একটু একটা বাচ্চার দাম 10,000 হলো, 50,000। হ্যাঁ ভাই, রাস্তার দরকার নেই, এক ফুলের বাচ্চা কচি টাকে দিলে যথেষ্ট হবে। আরে কি মুশকিল, আরে 50,000 একটু কমিয়ে শুনিয়ে। আর ঠিক আছে মা, আপনি বরং ওই 40,000 দেবেন। না 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 কান্তি মানে মায়ের মই শূন্য করে। আরে কি যে বলেন বলেন, আর ঠিক নেই। আরে প্রতি বছর একটা করে যখন তোমাকে আমি 40,000 দেবো কান্তি, তবে বাচ্চা দেবো একটি। অবশ্য পাকাপাকি লেখাপড়া থাকবে, ভবিষ্যতে তুমি আর কোনোদিন ওই ছেলের দাবি করতে পারবে না। আরে বেঁচে তো আমাদের দাবি থাকে নাকি? তবু সাবুর কাছে একটিবার জিজ্ঞাসা করে দেখো না, হাজার হোক 10 মাস 10 দিন পেটে ধরেছে তো। ও আবার কি বলবো? আরে আমি হচ্ছি ছেলের বাবা, আমি যখন আপনাদের কথা দিচ্ছি আমি কি শোন সাবিত্রী, কোনো বিনাদি করছে সাবিত্রী, একটা ছেলে তুলে আমি বলবো কোনই সাবিত্রী, আমি তোর মায়ের ওর ছেলেকে আমি সিংহিনীর মতো বলতে আগলে রাখবো সাবিত্রী। বল সাবু বল, তুই তুই আমাকে মা হওয়ার সুযোগ দিবি? তোর কচুকে আমি লেখাপড়া শিখাবো, সমস্ত জমিদারি আমি তার নামে লিখে দেবো, কচিকে আমি বঞ্চনার একজন করে তুলবো। বল সাবু বল, তোর কচিকে আমাকে দিবি? তোমার কচির সামনে উজ্জ্বল ভবিষ্যতের সাবিত্রী মা হয়ে তুমি কি এই সুযোগে হারায় হারাবে? জামাই বাবু, সবাই এই
সামান্য বাবু 12 মাসের ছেলেকে আটকে রেখে তুমি লেখাপড়া শেখাতে পারবে না? ও হবে চোর গুন্ডা, নয় তাই আমি বলছি সাবিত্রী, ওকে তুমি মানুষ হতে দাও। আমার কি মায়া মমতা নাকি আমি ছেলে মেয়েদের ভালোবাসি? তোমার ভালোবাসার বড় লোকের মূর্তি মুছে একই কথা। আরে কি মুশকিল! এই আরে লজ্জা করে না তোমার মুখ মেরে কথা বলতে? সমস্ত গরিবকে সাহায্য করে, বাবার নিষেধ অমান্য করে তোমাকে আমি বিয়ে করেছিলাম। সন্তানের মা হয়েছ, অথচ বাচ্চাদের মুখে একটু অন্ন তুলে দেওয়ার ক্ষমতা তোমার নেই। তোমার লজ্জা করে না মুখ মেরে কথা বলতে? বাবু, ভারতী, আমার কাছে তুমি এই লক্ষ্মী বোন আমার, এই লক্ষ্মী বলছি। তোমাদের কথাই ঠিক বলছি। এখানে থাকলে সত্যি আমার কচি মানুষ হবে না, হয় বাবার মতো মাতাল হবে, না হয়তো কারখানা খুলে বসে ওর ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না রে বোন। আমি শোধ করতে পারবো না। তবে একটা কথা বলছি, বল। টাকা পয়সা কথা দিও না বলছি। মা হয়ে সংসার বিক্রি করে বলছি, আমার কচি বড় হবে, আমার কচি মানুষ হবে, বড় হয়ে কোনোদিন যদি শুনতে পায় ওর মা বাবা পেটের চালায় ওকে বিক্রি করে, তখন ওর মনের অবস্থা কি হবে ভেবে দেখেছো? কচি আমার ঘৃণায় মুখ ঘিরে দেবে মাটি, কচি আমার ঘৃণায় মুখ আর মাটি। শোন, তোর কচি মানুষের মতো মানুষ হবে, সে 10 জনের একজন হবে, সে ভালোভাবে জীবন যাপন করবে। ওরে সাবু, তুই কি তা চাস না রে সাবু? তুই কি তা চাস না? সাবু, সাবু শোন, সাবু শোন। ওগো, তুমি কান্তিকে সমস্ত কথা বুঝো। আমি না, আমি সাবিত্রীর কাছে তোমরা ওকে খুব ভালো করে বুঝো। তাহলে টাকা তুমি আর কি পাবে কণ্ঠে? বরং তুমি একটা কাজ করো। আমার এক বন্ধু আছে, তার নাম ভোলা। সে একটা নতুন কারখানা খুলতে চাইছে, তার সঙ্গে তোমার আমি পরিচয় করিয়ে দেবো। ওই টাকাটা তুমি ব্যবসার কাজে খাটাও, হাতে রাখলে দুদিনে উড়িয়ে ফেলবে। ঠিক আছে ওয়াদা, ঠিক আছে। আমি ব্যবসায়ী করছি। কথাটা আমি
বেশ, আমি তুইকে আর কিছুই বলবো না। চলো লেখাপড়ার কাজটা আগে সেরে ফেলি, তারপরে পড়াশোনার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেবো। হ্যাঁ চলো বাইরে চলে আসছে মাইক্রোফোন আইসি আবার ওনারা বলেন মাইক্রোফোন এসো কান্তি, আর একটা কথা মনে রেখো, নিজের সবারটা শোনা যায় না, বুঝলেন? তাদের বয়স ছোট, ওদের শোনা যায় না। নিজেকে এই বলে দিতে হবে। সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, অভাবে জর্জরিত, কষ্টে নিপীড়িত কান্তিদেব তার ছোট ছেলেকে বিক্রি করে দিল নিঃসন্তান জমিদার দেবেন্দ্র নারায়ণের ঘরে। আদরে সোহাগে সৌহার্দ্যে ধীরে ধীরে সে জেলা ম্যাজিস্ট্রেট। অন্যদিকে কান্তিদেবের বড় ছেলে বেকার যুবক, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেও, দাঁড়ে অফিসারদের পায়ে ধরেও কোনো চাকরি পায়নি। মেজ ছেলে ও ধনীদের কষাঘাতে জর্জরিত, সে যে ছেলে মাটির কান্না বুকে নিয়ে এক ফোঁটা অশ্রু নিয়ে দাঁড়ে ধারে ঘুরছে। কাহিনী এগিয়ে চলেছে 25 বছর পরে, 25 বছর পরে। তোমরা কখনো চাঁদ দেখেছো নাকি? না দেখিনি, দেখবো। চাঁদ দেখতে গিয়ে আমি দেখে ফেলেছি, চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। কোন যতনাই বেশি আলো যতনাই পড়েছি, চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি, চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। বন্ধুরা সকলে কেমন কেমন করে তোমরা রে যেও না, তোমার বন্ধুরা সকলে গানটা কেমন করে আর নয়নে আর যেও না। সত্যি করে বলছি আমি মরেছি কি বেঁচেছি, চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। হায় হায়, চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। ওই যতনাই বেশি আলো এ যতনাই পড়েছি, চাঁদ দেখতে গিয়ে আমি
করছো কেন বলো তো? নাকি আর কেউ চাকরি করে না? কত বাঘা বাঘা সাহেব দেখেছো? আর এ সাহেব তো একেবারে ছেলে মানুষ। ঠিক আছে দেখেছি। তাই বুঝিস? কি বলে? হ্যাঁ। তোমার চাকরিটা আর পাইনি বাবা, চাকরিটা আর পাইনি। ছোটুকে দিয়ে আমি সমস্ত বাড়িগুলো গুছিয়ে রেখেছি। ভালো করেছি। কি কথা বলো? সাহেবের আউট হাউসে তো আমরা থাকি, হ্যাঁ। তাই দায়িত্ব না আমাদের একটু বেশি পড়ে। নাহলে আমার আর কি এই যে সবরু, কোথায় ছিলে বলো? আর তোমাকে বলা নেই? আমি তো দিদিমণির সাথে পাউ আরে মুখে মুখে তর্ক করা। আর যদি সেদিকে তর্ক করা। তোমার হিন্দি শুনে থাকি বাবা, তোমার হিন্দি শুনে থাকি। আরে সত্যি তো বাংলা জানে। আপনি বলেন দিদিমণি বলো। কতদিন বলেছি বাবু আমার সাথে বাংলায় বাদ করবে। বাংলায় বলতে? তোমার বাংলাতে এই জায়গা আছে? আপনার হিন্দিরও তাও পাঁচটা বাংলা বলে তো দুটো হিন্দি সাথে হয়ে গেল হিন্দি। তোমার কাছে হিন্দি শিখে নেবার ব্যবস্থা? বিয়ানে মনে কিছু থাকবে না। কত বড় বড় সাহেব বলে হিন্দি শিখে? মাথার চুল কাটিয়া। আর তুমি বলতে হয়। দোহাই ঠিক বলেছিস মা। তুই একেবারে ঠিক বলেছিস। এখন তো আমাদের গল্প করার সময়। এখনো দাঁড়িয়ে দেখুন এখানে কি জেলা ম্যাজিস্ট্রেট মানলো? হাত হাত প্রণাম করতে হবে না। এটা আপনার মেয়ে বুঝি? এই সবু, তুই পেলাম না হিসেবে না? বললাম ওই যে সব করবে। আপনার এতটুকু অসুবিধা হবে না। আমার নাম হচ্ছে বিনোদ দাস। আপনি কি এখানেই কাজ করেন? আমি হচ্ছে চাকরাশি, আর ঝগড়ু হচ্ছে মানুষ। আপনার মালপত্র কোথায় রেখেছেন? মালপত্রগুলো গাড়িতে আছে। এই শোনো, এই দাঁড়িয়ে দেখছিস না? জলদি করে যা। সারা মালপত্র গাড়ি থেকে নামিয়ে নিয়ে আয়।
যাচ্ছে বাবু যাচ্ছি। এই বাথরুমে পানি দে না। সাহেব নাই না। আমার বন্দোবস্ত একেবারে পাকা হুজুর। আপনার এখানে লোক টোক পাওয়া যাবে তো? হ্যাঁ হ্যাঁ লোক। কিরকম লোক চান হুজুর? এই ধরুন বাজার ঘাট করবে, রান্না বান্না করবে, এই আর কি। অবশ্য লোক যতদিন না পাওয়া যাচ্ছে হোটেল থেকেই না না হুজুর না, না, না। হোটেলে যাবেন তো? আমার মেয়ে তো আছে মহিলা। ওই আপনাদের রান্না বান্না করে দেবে। না কি বলিস মা? হ্যাঁ বাবা। তোমার নাম বুঝি নীলা? হ্যাঁ আগে হ্যাঁ পড়াশোনা করো নাকি শুধু বাপের ভাতই রান্না করো? আগে না হুজুর। এবার না ম্যাট্রিক দেবে? না বিনোদ বাবু, মালিকের প্রেমে না পড়ে যায়। আমার জন্য আপনাদের এত কষ্ট করতে হবে না। কি যে বলেন হুজুর? এতে আমার কষ্ট কি? বলুন। আপনারা আমাকে বিরোধ করে ডাকবেন। আজ পর্যন্ত কোনো সাহেবই আমাকে বাবু বলে ডাকেনি। আমার পক্ষে বোধ হয় সেটা সম্ভব নয় বিনোদ বাবু। এই কেন স্যার? মিনিয়াল স্টাফ হলেও আপনি যে আমার গুরুজন, তাই তুমি বলাটা আমার পক্ষে একেবারেই সম্ভব নয়। শুনলি না, শুনলি? হুজুরের কথাগুলো শুনলি? একেই বলে শিক্ষার গুণ। নাহলে কত সাহেব তো এলো আর গেল। মানুষগুলাই বললো বলে। তাই নাকি? হ্যাঁ হুজুর। মেঘফাসল সাহেব তো ছিলেন সবচেয়ে প্রাণী মাস্টার সাহেব। আর নাজিমুল সাহেব বলতেন, এই সারা শুয়ার বলেন কি বিনোদ বাবু? এরা শিক্ষিত ভদ্র সন্তান হয়ে কত সাহেবই তো দেখলাম হুজুর। আর চৌধুরী সাহেব ছিলেন বিছনায় বসে তিনি এক পাত্র মেরে দিতেন। আমি যাই বাবা আরে না, না, না। ওনার গল্প তো আমার কাছে ভালোই লাগছে। পূর্বসূরীদের হালচালটা কিছুটা হলেও জেনে রাখা অনেক ভালো। ইয়া, খুব ভালো করে না। যান হুজুর সাহেব। এই যে আমার হুজুরকে নিয়ে। আজ না হয় বিনোদ বাবু আপনার ব্যবস্থা আমি মেনে নিলাম, কিন্তু দু এক দিনের মধ্যে লোক কিন্তু আমার চাই চাই। এসো নীলা। ভালো সাহেব বলেই তো মনে হচ্ছে। হবে। আরে ঘুরতে কোনো ছেলে তো না। জমিদারের ছেলে। আর বলু থাম।
নেই বাবুজি নেই, আমি তো বেকার। মগর আমার যদি একটা কাম করে দিন, বহুত মেহরবানি হোগা। আমার ভাতিজা রাম একদম বেকার আরেকটা বলছি, যদি একটা নতুন বলে বাবু বাবু হলেন
হবে মা, অনেস্টির যুগ এটা নয়, এটা হচ্ছে সঠিক সঠিকের যুগ। ফলে ফলে কুশলে বেঁচে থাকতে নামাই দাও। বাবা সেদিন গল্প করছিলেন ওরা এক বন্ধুর সঙ্গে ব্যবসা শুরু করেছিলেন, কিন্তু 2 মাসের মধ্যে বন্ধুটি গণেশ উঠে দিয়ে চম্পক। আর তখন তার দিকে বলে সারা জীবনের শেষ সম্পদ 40,000 টাকা একেবারে অন্তর্ধায়। এই যে বিশ্বের মানুষের মনোবৃত্তি, তাহলে কিভাবে সততার সাথে জীবনযাপন করবো মা? পৃথিবীতে তো সব মানুষের অভাব নেই বাবা। দেখ বাবা, অপারে আসো, কিন্তু আমাদের মহাপতি বাধা কোথায় বাবা? নিজের কথা শুনলে মা আমার ইসরায়েল দপ্তর উত্তেজিত হবে। সে তাবো ধনদের দিকে চেয়ে দেখো, দেখবে প্রত্যেকটি ধনী ব্যক্তি এক একটি রক্তজীবী পিশাচ। কেউ ঠকিয়েছে বন্ধুকে, কেউ ঠকিয়েছে শরীরকে, কেউ মজুরকে ঠকিয়ে টাকার পাহাড় করেছে। আচ্ছা তাই তবু সাদা লাইট দিয়ে রাখো। তাই আমি ঠিক ভালো করেছি মা, লাগতেছে। সমাজের অন্ধকার দেওয়া ফসলে যাচ্ছে। যেমন এই, ভাবে হোক, এখানে সাদা লাইট দিয়ে দাও। ধনী সম্প্রদায়ের বাইরে সাদা ঘর। সাদা লাইট দাও। কুটি টিকা শেষ করে দেবো। আমরাও বাঁচতে চাই। সে বাঁচার মধ্যে তো শান্তি নেই বাবা। দিয়ে রাখো। গেস্টটা যদি দিদি হ্যাঁ এবার কিরম দেখা যাচ্ছে। খালি গান ভুল করেছো মা, তুমি ভুল করেছো। যদি তুমি আমাদের লেখাপড়া না শিখিয়ে, তুমি আমাদের মূর্খ করে রাখতে, তাহলে আজকের এই দারিদ্রতা আমাদের পীড়া দিত না মা। হাজার হাজার শিক্ষিত যারা বেকার কথা হচ্ছে, আর নিষ্ক্রিয় সমাজ উদাসীন ধনীর দল অনুকম্প দুষ্কৃতি। ওই ধনী শয়তানদের কোটি টিপে আমি শেষ করে দিই। ওরা পাগল সম্পত্তিকাই আমাদের মাথা বুঝবার হবে না একটু ঠাই। সামনে একবার বসেন, আমি এই যে এলান দিচ্ছি তাকে। সামনের দিকে, সামনের দিকে। কেন এ বৈষম্য? এই কেসায় সমাজ যুগ যুগ ধরে চলে আসছে বাবা। এই কেসায় চেপে সামনের দিকে, এই চেয়ারে আমি হাত রাখতেছি। আর যারা ওই ধর্মমত হয়ে যারা লক্ষ লক্ষ মানুষের মুখে রক্ত কেড়ে নিয়ে আমি তাদের টুটি তুলে শেষ করে দেবো মা। এবার এসেছে, এবার এসেছে ওই দরিদ্রদের পালা। আমার আদর্শকে ভিত্তি করে তুমি আমাদের মানুষ করেছো। কি লাভ হয়েছে তাতে মা? এই শিক্ষিত সমাজের কি মূল্য আছে এদেশে? জীবন বদলের পাপ পাই মা। তুমি তুমি যে আদর্শকে নিযুক্ত করেছ, সেই আদর্শ দিন দিন ক্ষত হতে হতে চলেছে। আর নীতি কথা হচ্ছে কথার কথা। আদর্শ বইয়ের পাতায় মুখ ধরে পড়ছে মা। তাহলে তুই নেমে যাব আমি অন্ধকারের অতল পাহাড়ে। আমি নেমে যাব পাপের পঙ্কির অন্ধকারে। আমি দেখতে চাই নরক সে কত দূর। তোমার আদর্শ আমার জন্য নয়। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই জীবন ধারণের জন্য, এই পৃথিবীতে টিকে থাকার জন্য। আর 5 জন মানুষের মতো আমিও বাঁচতে চাই মা, আমিও। বাঁচতে তো আমিও চাই রে দেবু। স্বামী সংসার সন্তানদের নিয়ে সৎ পথে বেঁচে থাকতে চাই আমি। আর নয় রাগার ওই সত্য নয়, কোনোদিন ধরে দুটো ভাত খেতে চাই। না, এই গণতান্ত্রিক সমাজী ব্যবস্থা, এই বর্জ্য শাসক গোষ্ঠী বাঁচতে আমাদের দেবে না মা। কিছু করতে পারি বাবা? কিছু করতে আমি পারিনি মা। কি বলে বিশাল? বিষাদ ভট্টাচার্য নাকি
নাম করা নাট্যকার। অনেক কষ্টে যদিও বা আমার নাটকটা দুকলম করতে শিখেছিলাম মা, ও দুটো দৃশ্য পড়তে না পড়তেই উনি দেখি না আগে ডেকে ঘুমাচ্ছেন। হ্যাঁ মা, হ্যাঁ। আসবার সময় বললাম, কি বুঝলেন দাদা, আমার নাটকটা চলবেন তো? জানো মা, বিশাল ভট্টাচার্য কি বললো? বললো ওর নাটক হয়নি, হয়েছে কতগুলো এলোমেলো কথা। এখন মা, বিশত চেষ্টা করলেও আমি নাকি ওই বিষাদ ভট্টাচার্য হতে পারবো না। আমি তো বিষাদ ভট্টাচার্য হতে পারিনি মা, আমি তো সুব্রত চৌধুরী হয়ে পৃথিবীতে বেঁচে থাকতে চাই মা। তুই নাটক লেখা ছেড়ে দে বাবা। আচ্ছা, একটা চাকরি বাকরি চেষ্টা কর। চাকরি এতদিন যা হোক করে চালিয়েছি বাবা, আজ আমি পারছি না বাবা। চাকরি আমার অফিসে নেই মা। কেন অফিস নেই? আমি যেখানে না পেয়েছি কবে চারটে আমি পায়ে পড়েছি, কুকুরের মতো আমি অফিসে ঘুরে গেছি। ওরা আমাকে কুকুরের মতো দৌড় করে দাঁড়িয়ে তাহলে কি হবে কুকুর? দিনে দিনে আমার কাছে ধূসর হয়ে যাচ্ছে মা। এই বেকারত্ব, আমার এই বেকারত্ব নিশিতে আমাকে দিলে মৃত্যু। আমি বিয়ে পাশ করেও সামান্য একটা পিয়নের চাকরি খুঁজে পাই না। তুমি বিশ্বাস করো মা, আমি চেষ্টা করে তুমি করছি না মা। আমি তোমার সমস্ত আশা, তোমার সমস্ত আকাঙ্ক্ষা আমি ব্যর্থ করে দিয়েছি। তুমি আমাকে অভিশাপ দাও, তুমি আমাকে অভিশাপ আমি জানি বাবা, আমি সব জানি। চাকরির জন্য কি পাগলের মতো ঘুরছিস বাবা? জানো মা, আমি এমন দুর্ভাগ্য নিয়ে জন্মেছি একটা দিনের জন্য, শুধুমাত্র একটা দিনের জন্য তোমাদের আমি শান্তি দিতে পারিনি মা। আমি তোমাদের সৌভাগ্য দিতে পারিনি, আমি তোমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারিনি মা। তুমি যে একটা অপদার্থ, আমি একটা নিশিকর। ভেবে বলিস না বাবা, চিরদিন কারো দুঃখ থাকে না বাবা। সুখে আশা দেখবো। তোমার ব্যাপার করে বেশি বসে খাচ্ছি না। না বাবা, ওরা ধনী, ওরা বড় লোক, আমরা গরিব মা। ওরা যে আমাকে ঘৃণা করে। বসে না। আমার বড়ি। মাগো, ওমা, তোমাকে না জানিয়ে আমি একদিন মেসমশাই বাড়িতে গিয়েছিলাম। আমার বেশভূষা থেকে মেসমশাই আমাকে চিনতে পারেনি। আমি পরিচয় দিতে, জানো না, আমি পরিচয় দিতে মেসমশাই আমাকে বলল, এখানে বসো না, এখনই বাড়ির ভেতরে যাও, ওরা এসে পড়বে। জামাইবাবু এমন করে বলতে পারবে না তে? কেন পারবে না মা? আমরা পাখি এই বস্তির ভাঙা করে ঘরে ওরা বাস করে। লম্ব অট্টালিকার সোনারে পালঙ্কে আমাদের ঘরে ঘরে নিয়ন আলো, আমাদের ঘরে ঘরে না সুন্দর প্রদীপ। এই ব্যবধানে ওরা কি মেনে নিতে পারে?
বড়বার কাছে শুনেছি সে নাকি কোন জেলার ম্যাজিস্ট্রেট হয়েছে। বলছি বলছি আমার জেলা ম্যাজিস্ট্রেট হয়েছে। তোমার কোচি নয় বা তোমার কোচি নয়, কোচি এখন জমিদার দেবেন্দ্র নারায়ণের কোচি। তোমার কোচিরা এক মুঠো ভাতের জন্য ওই দেয়ালে মাথা তুলে বসছে, এক টুকরো রুটির জন্য হাহাকার করছে। তখন দেবেন্দ্রনাথের কোচিরা বন্ধু বান্ধব নিয়ে ওই দাবি হোটেলে বসে সোনার পালঙ্কে শুয়ে ওই চোখ কাটলেটের আমার বলছি ধনির সঙ্গে গরিবের আত্মীয়তা হয় না মা, কোনোদিন হয় না। আকাশের চাঁদ কোনোদিন মাটির কি সবাইকে ডেকে বলবে না তুমি আমার বন্ধু। সাগর কোনোদিন খানা তোমাকে বলবে না তুমি আমার বন্ধু। ভোরের সূর্য অস্তগামী তার আগে ডেকে বলবে না তুমি আমার বন্ধু। বর্ণকটির এই খানা তোমাকে বলবে না তুমি আমার বন্ধু। ওরা যে উঁচু তলার